নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। হ্যান্ডমেড চা তৈরিতে যুব সমাজকে স্বনির্ভর করে তুলতে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন। ব্লক প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চায়ের কারিগর। বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লিস রিভার চা বাগানে স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস। নির্বাচনের প্রাক্কালে ফের উন্নয়নের বার্তা। সুপারফাস্ট ট্রেনে এসে সোনার কানের দুল খোয়াতে খোয়াতে বেঁচে যায় একটি পরিবার। ঘটনায় শোরগোল ১ নম্বর ঘুমটি সংলগ্ন স্টেশন চত্বর এলাকায়। জলপাইগুড়ি স্টেশনে কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেন থেকে নামার সময় এক যাত্রীর সোনার কানের দুল ছিটকে পড়ে যায়। যখন তারা ট্রেন থেকে জলপাইগুড়ি স্টেশনে নামে, সেই যাত্রী জানায় ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের কোচবিহারে থাকায় নামতে গিয়ে এই ঘটনা ঘটেছে। যদিও অনেক খোঁজাখুঁজির পরে রেল লাইনের পাথরের খাঁজে পাওয়া যায় তার সোনার অলংকারটি। জলপাইগুড়ি স্টেশন পাবলিক প্লেসে এই ঘটনা হওয়ায় এলাকার এক ব্যক্তি টর্চের আলোয় ব্যবস্থা করে খুঁজে পেতে সাহায্য করে এবং কানের দুল খুঁজে পেয়ে যায়। 500 টাকা ইনকাম করতে ঘাম ছুটে যায়। ওই তো ট্রেনটা ওই 1 নম্বরে দাঁড়ালো, 2 নম্বরে দাঁড়িয়েছে। তা ট্রেনটা সামনের দিকে ছিলাম বলে ওটা মানে প্ল্যাটফর্মে না দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়েছে। এবার নামতে অসুবিধা হচ্ছিল, বাচ্চা মেয়েকে নিয়ে নামছিলাম। নামতে যেয়ে একটা সোনার কানের হারিয়ে গেছিলো, দিয়ে অনেক কিছু খোঁজার পর কানেরটা পাওয়া গেছে, আর আপনাদের সহযোগিতাতেই পাওয়া গেছে। ঠিক আছে, ধন্যবাদ। কি দেখলেন একটু আগে? কানে সোনাটা পড়ে গেছিল, হ্যাঁ, ওটা অনেক কষ্ট করে খুঁজে টুজে পাওয়া গেল। মানে কোথায় এটা? এটা 1 নম্বর ঘুমটি, 1 নম্বর ঘুমটি জলপাইগুড়ি স্টেশন তো? জলপাইগুড়ি স্টেশন। ও, 2 নম্বর প্ল্যাটফর্মে 2 আসছিল। নম্বর প্ল্যাটফর্মে গাড়ি আসছে। ওর বাচ্চাকে নামাইতে যায়, কানে সোনাটা পড়ে গেছিল। ওটা অনেক খোঁজার পর তার পাওয়া গেল। নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল মাল বোঝাই লরি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ধূপগুড়ি মহকুমায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন 2 সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার বামনি ব্রিজ সংলগ্ন 48 নম্বর এশিয়ান হাইওয়ে এলাকায়। মঙ্গলবার রাত প্রায় 11:30 নাগাদ একটি মাল বোঝাই লরি গয়েরকাটা থেকে ধূপগুড়ির দিকে আসছিল। সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে একটি বাড়িতে ঢুকে পড়ে লরিটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা 2 সাইকেল আরোহীকে ধাক্কা মেরে লরিটি সরাসরি বাড়ির ভেতরে ঢুকে যায়। ঘটনায় এলাকায় আতঙ্ক এবং চাঞ্চল্যের সৃষ্টি হলেও সৌভাগ্যবশত বড়সড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ধূপগুড়ি দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত 2 সাইকেল আরোহীকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এদিকে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে উদ্ধার করতে ধূপগুড়ি থানার পুলিশ এবং দমকল কর্মীরা উদ্যোগ নেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাত্রি 10টার পরে 11টার দিকে। আচ্ছা, মানে একমাত্র তুমি এখানে ছিলে দাঁড়িয়ে? হ্যাঁ, আমি আর একটা বন্ধু ছিল সেই সময়। হ্যাঁ। তো কেমন, মানে কিভাবে ঘটলো এই ঘটনাটা একটু? ঘটনাটা ওই গাড়িটা আসলো ওই দিক থেকে, ঠাকুরবাড়ির ওই দিক থেকে, মানে খুব গতিতে আসছে গাড়িটা। মানে লিমিশিয়ে মাথায় ওখান থেকে ভাগারও কোনো চান্স নাই। আমাকে তো ওই যে পায়ে ধাক্কা মারিয়া ছিটকে দিচ্ছে। তুমি আহত হয়েছো? হ্যাঁ। তো তোমার চিকিৎসার ব্যবস্থা করেছে কেউ? চিকিৎসার তো কোনো ব্যবস্থা নেই, ওই রাত্রে গেছি, গায়ে ওখানে লাগাই দিচ্ছে। আর সাইকেলটি তোমার? সাইকেলটা ওই যে ভাঙিয়ে পড়ে আছে, মোবাইলটা ফাটে গেছে। কয়জন ছিলে? এই পড়ে দেওয়াতে মোবাইলটা গুঁড়ো হয়ে গেছে। গাড়ির লোকজন কোথায়? গাড়ির লোকজন কোথায় গেছে কি করে বলবো, আমি তো তখন আহত হয়ে গেছি। তোমাকে কে নিয়ে যায় হাসপাতালে? আমাকে তো ফায়ার ব্রিগেড আসছে। আর তোমার বাড়ি? আমার বাড়ি তো দক্ষিণ ক্ষেত্রবাড়ি। কি নাম তোমার? গোপাল বিশ্বাস। আর একজন যে ছিল ওনার নাম? আর একজন ছিল, ওর নামটা তো মনে নাই আমার।
নকশালবাড়ি থানার চত্বরে অপরিত্যক্ত স্থানে ভয়াবহ আগুন ঘিরে চাঞ্চল্য। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। থানার পেছনে বাজেয়াপ্ত করা একাধিক মোটরসাইকেলে আগুন ছড়িয়ে পড়তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে হাত বাড়ান পুলিশ আধিকারিক এবং স্থানীয়রা। পরে নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের জেরে একাধিক বাজেয়াপ্ত মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে কিভাবে আগুন লেগেছে তার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ। আমি দোকানে ফাঁসতে দেখছি শুরুতে, তা আমার ছেলেকে বললাম, ও বলতেছিল না আমার रोड का काम हो रहा है। इतना धुआं तो नहीं आना चाहिए भाई, रोड का काम দেবাংশু পাল চৌধুরীর ফাঁসির দাবিতে শিলিগুড়ি আদালত চত্বরে বিক্ষোভ। সেবক রোডের মর্মান্তিক হিট অ্যান্ড রান ঘটনায় অভিযুক্ত দেবাংশু পাল চৌধুরীর দৃষ্টান্তমূলক ফাঁসি এবং শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠল শিলিগুড়ি আদালত চত্বর। আদালতে অভিযুক্তকে পেশ করার সময় মৃত শঙ্কর ছেত্রীর পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধুরা বিক্ষোভে সামিল হন। উল্লেখ্য, গত সপ্তাহে গভীর রাতে শিলিগুড়ির সেবক রোডে দ্রুত গতির একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারান শঙ্কর ছেত্রী। ঘটনায় তার সঙ্গে থাকা বান্ধবী গুরুতর জখম হন এবং বর্তমানে চিকিৎসাধীন। দুর্ঘটনার 4 দিন কেটে গেলেও ঘাতক গাড়ি বা চালককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভে ফেটে পড়ে শঙ্কর ছেত্রীর পরিবার এবং এলাকাবাসী। পরিবারের অভিযোগ, প্রথম দিকে তদন্তে গাফিলতি ছিল, পরে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হন তারা। চাপের মুখে পড়ে প্রায় 4 দিন পর সোমবার অভিযুক্ত গাড়ির চালককে আটক করে পুলিশ এবং বাজেয়াপ্ত করা হয় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। তদন্তে জানা যায়, অভিযুক্ত দেবাংশু পাল চৌধুরী শিলিগুড়ির একটি পেট্রোল পাম্প মালিক তথা উত্তরবঙ্গের পেট্রোল পাম্প সংগঠনের কর্মকর্তাদের ছেলে। পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। যদিও এ বিষয়ে চূড়ান্ত রিপোর্ট এখনো মেলেনি। মঙ্গলবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হলে আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়। অভিযুক্তকে আনার সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার এবং বন্ধুরা। তাদের একটাই দাবি, অভিযুক্তের ফাঁসি এবং দ্রুত বিচার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আদালত কি নির্দেশ দেয় সেদিকেই এখন নজর সকলের। मेरे कैसा लग रहा है, पुलिस को सब मिला है, पैसा लोगों को खिलाया है। हम लोग यहाँ से अंदर जाने ही नहीं दे रहा था, जाने ही नहीं दे रहा था। इधर बोल रहा है तुम लोग सब बाहर जाओ, बाहर जाओ। कितना गंदा सरकार ये वेस्ट बंगाल में ऐसा अवस्था है। बोले हम गरीब लोग को नहीं मिलेगा, उसको भरोसा नहीं रख पा रहे हैं आप लोग, भरोसा नहीं रख पा रहे हैं आप लोग सरकार को। 26 में क्लास 26 में होगा। अभी ये सरकार को जो होता है ना, आपका बड़ा बोलता है ना, वो बाहर चुका है। अभी 26 में होगा आपकी क्लास। জলপাইগুড়ির কৃতি সন্তান রায়প্রিয়া, তার দিদির কোচিংয়ে বিশাল সাফল্য তার। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে বড় সাফল্য রায়প্রিয়ার। সে অঙ্কে 98% ওপরে অর্জন করেছে এবং এই সাফল্যের পেছনে তার বাবা মা এবং দিদির কলেজের বন্ধুরা যথেষ্ট সাহায্য করে। এছাড়াও সহযোগিতা করে গৃহ শিক্ষক এবং স্কুল শিক্ষক শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য বলে রায়প্রিয়া জানিয়েছে। পড়াশোনার পাশাপাশি গান শোনা, ছবি আঁকা, বাগান পরিচর্যা এবং আবৃত্তি করতে ভালোবাসে সে। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য আলাদাভাবে কোথাও কোচিং নেয়নি রায়প্রিয়া। স্কুলের সহযোগিতা তুলনার বাইরে। ডিগ্রি কমপ্লিট হওয়ার 4 বছর পর একটি ভালো গভর্নমেন্ট চাকরির আশা করে রাই। তার ইচ্ছা সিভিল ডিপার্টমেন্ট নিয়েই এগিয়ে যেতে এবং সে চায় ভবিষ্যতে একটি ভালো গভর্নমেন্ট চাকরি পেয়ে তার বাবা মার পাশে দাঁড়াতে। মে মাসে অনুষ্ঠিত হবে জে অ্যাডভান্স, সেই পরীক্ষায়ও বসার সুযোগ পেয়েছে। রায়প্রিয়া বলেন, তার এই সাফল্যের পেছনে বড় অবদান রয়েছে তার দিদি রূপসার। রূপসা বর্তমানে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে আর তার চেষ্টাতেই আজকে এই সাফল্য। তার বাবা পিএইচই কন্ট্রাক্টর, অনেক টাকা বিল বাকি, তবুও এই পরিস্থিতির মধ্যেও এই সাফল্য এনেছে রায়প্রিয়া। কারণ কি আমার দিদি যেহেতু জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, 4th ইয়ার দিদি সিভিল ডিপার্টমেন্ট, তো দিদি আমাকে দেখাতো
এবং আমার গৃহশিক্ষক যারা ছিলেন তারাও আমাকে যথেষ্টভাবেই সহযোগিতা করেছেন, সাথে আমার স্কুলের যে শিক্ষিকা যারা আছে তারাও আমাকে যথেষ্টভাবেই সহযোগিতা করেছেন এ বিষয়ে। যখনই আমার কোনো প্রবলেম হতো ওনারা ফোন কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবসময় আমাকে চেষ্টা করতেন পড়া বুঝিয়ে দেওয়ার বা আমার কোনো প্রবলেম হলে সেই ডাউটটা ক্লিয়ার করা। কি পরীক্ষা দিয়েছিলে এবং কি আমি হচ্ছে অল ইন্ডিয়া বেসিস যেটা হয় জেমেন্স এক্সামিনেশন সেটা দিয়েছিলাম। কি হয়েছে সেখানে, কত মার্ক? সেখানে হচ্ছে আমার 91% এসেছে এবং ম্যাথসে হাইস্ট ছিল 98 পয়েন্ট সামথিং। এরপরে কি লক্ষ্য? এরপরে তো হচ্ছে আমার যেই অ্যাডভান্সে বসার চান্স হয়েছে তো সেটাতে তো আমি অবশ্যই বসবো আইআইটির জন্য, এবং যেটা এসেছে তাতে আমার এনআইটি শিবপুর বা এনআইটি দুর্গাপুর হয়ে যাবে। কি আশা করছো পরবর্তী দিকে পারিবারিক ক্ষেত্রে বা অন্য বিষয়ে? এমনি তো হচ্ছে মানে আমার যেহেতু দিদি সিভিল ডিপার্টমেন্টে আছে তো আমার ইচ্ছা এটা নিয়ে আগানোর, কারণ কি যাতে পরবর্তীতে কোনো অসুবিধা হলে আমাকে দিদি সেই সম্পর্কে গাইড করে দিতে পারে। এবং অফকোর্স 4 বছর পর আমি চাই যাতে একটা ভালো চাকরির সুযোগ হয় আমার এবং পরবর্তীতে বাবা মার পাশে দাঁড়াতে পারি। এবং অর্থ যে সংকট, এবং কয়েকদিন আগে যেহেতু আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে তো, এবং আমার বাবা যেহেতু পিজি ডিপার্টমেন্টের কন্ট্রাক্টরে আছে তো যেহেতু বিলপত্রের একদম ভালো অবস্থা নেই, তো সেই জন্য যাতে হচ্ছে পরবর্তীতে আমি বাবা মাকে অর্থ কিছু দেওয়ার মাধ্যমে এবং বাবা মার পাশে দাঁড়াতে পারি, আমার এটাই আশা। 4 বছর পর যাতে আমি একটি ভালো চাকরি পেতে পারি। তোমার দিদির নাম কি? রূপসা দে। তোমার নাম? রায়প্রিয়া দে। তোমার মা বাবার নাম? মার নাম পিয়ালি দে এবং বাবার নাম রানা দে। বোনকে সাহায্য বলতে, যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমি নিজেও ইঞ্জিনিয়ারিং পড়েছি, তো বোনকে আমি ট্রাই করি যাতে কিভাবে কেমনভাবে প্রিপারেশন নিলে ও ভালো মতো হচ্ছে করতে পারে, এক্সামে দিতে পারে নিজের বেস্টটা, তো সেভাবে গাইড করা। আর সাথে যেহেতু 12 আছে তো আমরা সবাই চাই যে 12-এর পরেই যাতে কোথাও একটা চলে যায় ড্রপ না দিয়ে, তো ওভাবে আমি ট্রাই করি ওকে ম্যাথসে, ফিজিক্স, কেমিস্ট্রিতে হেল্প করার যাতে ও পারে আর আইআইটিটা ক্র্যাক করতে পারে। ও ছোটো থেকে বলতে যখন থেকে দেখেছে আমাকে যে আমি ইঞ্জিনিয়ারিং লাইনে এসেছি তখন থেকে ওর স্বপ্ন যে এনআইটি বা আইআইটিতে পড়বে, তো ওর জন্য আমি যতটা পারতাম ওকে সাহায্য করতাম, বাকি ও নিজের এফোর্ট দিয়ে আজকে এই জায়গায় এসেছে 12-এর সাথে সাথে। জেলা স্কুলের টিচার আছেন যে কৌশিক চন্দ্র, ওনার আমার বেশ কয়েক বছর আগে বলছি আর কি, তখন আমার মেয়ে 9-এ পড়তো, তো একজন গৃহ শিক্ষক মানে এসে আমার মেয়েকে পড়াতেন, তো ওনার পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমার মেয়ের অঙ্ক সাবজেক্টটা প্রায় মানে পড়াটা বন্ধই হয়ে গিয়েছিল। তারপর উনি যোগাযোগ করে ওনার ভাইকে বলেছিলেন, মানে ধরতে গেলে উনি সেরকমভাবে আমাদের কাছ থেকে, ওর বাবা বা আমার কাছ থেকে গুরুদক্ষিণা নিতেনই না, উনি ভীষণভাবে সাহায্য করেছেন। ওনার নাম শান্তনু চন্দ্র, ওনার অবদানও প্রচুর আছে, স্কুলের শিক্ষিকাদেরও অবদান আছে। তারপর তো আমার মাঝে আমার হাজবেন্ডের অসুস্থতার সময় আমার ছোটো মেয়ে টিউশনগুলো বন্ধই হয়ে গিয়েছিল, তবু ওনারা ওই কোনো কোশ্চেন মেয়ে জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে ওনারা সমস্যা সমাধান করে দিতেন। সবসময়ই বলেন, মানে স্কুলেও জানানো হয়েছে, আমার মেয়ে ফোন করেছিল আমার সাথে। হ্যাঁ, গভর্নমেন্ট কাছে পরে ওদের এখনও ল্যাব ডিপার্টমেন্টটা বাকি আছে এক্সামটা, তো টিচাররাও ভীষণভাবে খুশি। এইচএম যে আছেন হেডমিস্ট্রেস, তো উনিও সুন্দরভাবে আমার মেয়েকে, শুধু আমার মেয়ে বলে না প্রত্যেকটা মেয়েকেই সন্তান সম মনে করেন চ্যাটার্জি, উনিও ভীষণভাবে আমার মেয়েকে, 2 মেয়েকেই উনি স্নেহ করেন, নিজের মেয়ের মতোই মনে করেন। কোনো সময় উনি বলেছেন কোনো সময় কোনো পড়াশোনা হেল্প লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবে, আমি আছি পাশে। এই সবার সহযোগিতা মিলে, সবার একটা আশীর্বাদ মিলে আজকে আমার মেয়ের এই সাফল্য। আপনাদের তো একটা পিএইচিতে একটা সমস্যা রয়েছে বিল নিয়ে, অনেকদিন থেকে আন্দোলন চলছে, তার মাঝখানেও একটা সুখবর, আপনার মেয়ে এত ভালো সুখবর হয়েছে, এতে খুবই আনন্দিত আমরা সবাই। আর কি মেয়েকে যাতে পড়াতে পারি, সে যদি বিলপত্র পাই পড়ানোর আগাইতে পারি, সেই সুযোগটা যদি পারি তো চেষ্টা করব, যতদূর চেষ্টা পারি করতে থাকবো। মেয়েকে তো পড়াতে হবেই। ইঞ্জিনিয়ারে করতেছে, এখন ছোটটা যদি ভালো একটা জায়গায় যাইতে পারে চেষ্টা করব। আর বিলপত্র তো 2 বছর ধরে বিলপত্র নাই, এর মধ্যেই আমাদের সংসার এইভাবে চলতেছে অভাবে। এখন তার মধ্যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, স্কুটির মধ্যে সিট ঘুরে পড়ে গেছিলাম,
ওটা তো হয়ে গেছে, এখন দেখা যাক ছোট মেয়ে ভবিষ্যৎটা চেষ্টা করি কত দূর আগাতে পারি। বসন্তের আগমনী আবহে উত্তরবঙ্গে ইতিহাস সৃষ্টি করতে চলেছে এক অনন্য উদ্যোগ। এই প্রথমবার বৃহৎ পরিসরে অনুষ্ঠিত করতে যাচ্ছে ঐতিহ্যবাহী তেরেয়া ফেলা ও রাখাল সেবা উৎসব। বৃহস্পতিবার ধূপগুড়ির কালীরহাটের দেবীডাঙ্গা এলাকায় বসেছে এই বিশেষ আয়োজনের আসর। ইতিমধ্যেই জোর কদমে চলছে প্রস্তুতি। আয়োজকদের দাবি, সময়ের প্রবাহে গ্রাম বাংলার প্রাচীন তেরেয়া ফেলা প্রথা ক্রমশ বিলুপ্তির পথে। একসময় এই আচার পালনের মধ্য দিয়ে শীতকে বিদায় জানিয়ে বসন্তকে বরণ করে নেওয়া হতো। সেই হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই উদ্যোগ নিয়েছে দেবীডাঙ্গা তেরেয়া উৎসব কমিটি। জানা গিয়েছে, এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গ্রামের মা, মেয়ে, প্রবীণ থেকে যুব সমাজ সকলেই একত্রিত হয়ে তেরেয়া ফেলার আচার সম্পন্ন করবেন। পাশাপাশি নদীর তীরে গবাদি পশুদের স্নান করিয়ে পালিত হবে প্রাচীন ধর্মীয় রীতি। আয়োজকদের মতে এই আচার প্রাচীন শাস্ত্রীয় ঐতিহ্যের সঙ্গে এমনকি মহাভারতের সময়কার সংস্কৃতির সঙ্গেও সম্পৃক্ত। উৎসবের কর্মসূচিতে থাকছে রাখাল সেবা অনুষ্ঠান, ভাগবত পাঠ এবং সবশেষে প্রসাদ বিতরণ। ধর্মীয় আচার পালনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি এবং ঐক্যের বার্তা দিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই প্রথম এত বড় পরিসরে সুসংগঠিত এবং বর্ণাঢ্য আয়োজনে তেরেয়া উৎসব পালনের উদ্যোগ নেওয়ায় ইতিমধ্যেই ধূপগুড়ি জুড়ে উৎসাহের আবহ তৈরি হয়েছে। উৎসব কমিটির পক্ষ থেকে সকল শ্রেণী পেশার মানুষকে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে যোগ দেওয়ার আন্তরিক আহ্বান জানানো হয়েছে। তেরেয়া ফেলা এটা বহুদিনের পুরানা, আমার বাপ ঠাকুরদের ঘর আগত করে আসছে ঐতিহ্য। এই জিনিসটা দিনের দিন এই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, যে আমার পুরানা যে জিনিসটা কালচার তেরেয়া ফেলা, সেই জিনিসটা হয়তো অনেকজন নানাভাবে খায়, সেটা নিয়মের মধ্যে চলে না। এবার এই তেরেয়া ফেলা অনুষ্ঠানটা সেটা ভাগবত থেকে বাড়ি করে নেওয়া, যে এই তেরেয়া ফেলা অনুষ্ঠানটার মধ্যে কি আছে, হ্যাঁ, তো সেটা ভাগবত থেকে এই তেরেয়া ফেলা অনুষ্ঠানটার এটা বাড়ি করে নেওয়া, সেটা আমরা একটা নিয়মের মধ্যে এই তেরেয়া ফেলা অনুষ্ঠানটাকে এবার সবাই যাতে জানিবার পারে যে এটা কৃষ্ণ পূজা হবে। তেরেয়া ফেলা অনুষ্ঠানটা হচ্ছে কৃষ্ণ পূজা, সেটা রাকাল সেবা, সেটা শুদ্ধভাবে এবার এই রাকাল সেবাটা সবাই যাতে জানিবার পারে যে রাকাল সেবাটা কি জিনিস, হ্যাঁ, এটা সবাইকে নিয়ে। আচ্ছা, এই যে প্রথম এবার উদ্যোগ নিছেন যে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে একটা তেরেয়া ফেলা হবে, এইরকম কি এর আগত কি কোনো জায়গায় হয়েছে? না না, এত বড় অনুষ্ঠান হয় নাই। এবার একটা সবাই মিলেই এত বড় উদ্যোগ নিছি যে উত্তরবঙ্গের মধ্যে এবার প্রথম এই দেবীডাঙ্গা স্কুল প্রাঙ্গণে এই তেরেয়া ফেলা অনুষ্ঠানটা হবে। আর এই অনুষ্ঠানটা আগামীকাল বৃহস্পতিবার যে কালে একটা এই নাচের একটা টিম থাকবে, সেই টিমটা নিয়ে এই তেরেয়া ফেলা অনুষ্ঠানটা সেটা পদযাত্রা মাধ্যমে তেরেয়া ফেলে যাবে, এইটাই উদ্যোগ নেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে রঞ্জিত কুমার রায়। আর আপনি কমিটির সভাপতি। এখনই নিচ্ছি ছোট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA।
অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয় বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। জলপাইগুড়িতে প্রথমবার মেট্রোপলিস ল্যাবরেটরি ব্লাড কালেকশন সেন্টার খুলে গিয়েছে 4 নম্বর ঘুরতে শ্রুতি হেলথ কেয়ার সার্ভিসে। এখানে সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, মল মূত্র এবং কফ পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়াও বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহেরও সুব্যবস্থা রয়েছে। তাই আর দেরি কেন, আজই আসুন যে কোনো রকম রক্ত পরীক্ষা করাতে। আমাদের ঠিকানা শ্রুতি হেলথ কেয়ার সার্ভিস, 4 নম্বর ঘুরতে, প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের ঠিক পাশে, জলপাইগুড়ি। ফোন নাম্বার 7699906642। চোর সন্দেহে যুবককে মারধর, বাধা দিতে গেলে আক্রান্ত চিকিৎসক, প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল। শহরের প্রাণকেন্দ্রে মানবতার পরিচয় দিতে গিয়ে আক্রান্ত হয় এক চিকিৎসক। শিলিগুড়ির হিলকাট রোড এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় শহর জুড়ে। আহত হন শহরের পরিচিত চিকিৎসক মৈনাক মুখার্জি। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ডক্টর মৈনাক মুখার্জি হিলকাট রোডের একটি সেলুনের দিকে যাচ্ছিলেন। সেই সময় তিনি দেখতে পান কয়েকজন যুবক এক ব্যক্তিকে চোর সন্দেহে মারধর করছে। অভিযুক্ত যুবকের মাথায় গুরুতর আঘাত লাগতে পারে বলে আশঙ্কা করে তিনি এগিয়ে যান এবং মারধর বন্ধ করার পাশাপাশি পুলিশে খবর দেওয়ার পরামর্শ নেন। অভিযোগ তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে মারধরকারী যুবকেরা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, তারা ঘটনাস্থলেই চিকিৎসককেও মারধর করে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ঘটনার প্রতিবাদে মেঘদূত সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ডক্টর মুখার্জির সহকর্মী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, শিলিগুড়ি শহরে সাধারণ মানুষ কি নিরাপদ? এই ঘটনায় ডাক্তার মুখার্জি জানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শহরের মাঝখানে একজন সম্মানিত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার পর শহরে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ছে। হ্যান্ডমেড চা তৈরিতে যুব সমাজকে স্বনির্ভর করে তুলতে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন। ব্লক প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ শিবির চায়ের কারিগর। এই কর্মসূচির মূল লক্ষ্য হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে যুবক যুবতীদের স্বনির্ভরতার পথে এগিয়ে দেওয়া। বুধবার সদর বিডিও অফিসের পঞ্চায়েত সমিতির মিটিং হলে প্রশিক্ষণ শিবিরের প্রাথমিক শুভারম্ভ হয়। উপস্থিত ছিলেন সদর বিডিও মিহির কর্মকার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। বিডিও মিহির কর্মকার জানান, যাদের ছোট চা বাগান রয়েছে বা যারা ক্ষুদ্র চা চাষের সঙ্গে যুক্ত, তারা এই প্রশিক্ষণের মাধ্যমে সহজেই হ্যান্ডমেড চা উৎপাদন শিখে স্বনির্ভর হতে পারবেন। পাশাপাশি যাদের নিজস্ব চা বাগান নেই, তারাও কিভাবে চা পাতা সংগ্রহ করে উন্নত মানের হ্যান্ডমেড চা তৈরি করা যায় তার বিস্তারিত প্রশিক্ষণ পাবেন এই শিবিরে। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ আগে কোনো সরকারি প্রকল্পে দেখিনি। ব্লক প্রশাসনের এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। এই প্রশিক্ষণের মাধ্যমে বহু যুবক যুবতী স্বনির্ভর হতে পারবেন। বাজারে হ্যান্ডমেড চায়ের যথেষ্ট চাহিদা রয়েছে। প্রশিক্ষণ নিয়ে যদি তারা কাজে নেমে পড়েন, তাহলে আর্থসামাজিক দিক দিয়েও উল্লেখযোগ্য উন্নতি সম্ভব। প্রশাসনের এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে যুব সমাজের মধ্যে। চায়ের কারিগর কর্মসূচি ভবিষ্যতে জেলার কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিশা দেখাবে বলেই আশাবাদী সংশ্লিষ্ট মহল। আজকে আমরা যেহেতু উত্তরবঙ্গের চা একটা বিরাট বড় অর্থনৈতিক মাধ্যম, আজকে আমরা এই সদর ব্লকের যুবক যুবতীদের চা যে হাতে তৈরি করা সম্ভব মেশিন ছাড়া, কারখানা ছাড়া,
সেই হাতে তৈরি করা চা কিভাবে বানাতে হয় সেই প্রশিক্ষণ আমরা দেওয়ার জন্য আজকে উদ্যোগ নিয়েছিলাম। সেই উদ্যোগের আজকে শুভ আরম্ভ হলো। এখানে আমাদের মধ্যে চায়ের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিত্বরা রয়েছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব রয়েছেন, এছাড়াও আরও বিভিন্ন ব্যক্তিবর্গ, আর তাছাড়া যারা ট্রেনিং নেবে তারাও উপস্থিত আছেন, এসএইচজি গ্রুপের দিদিরা উপস্থিত আছেন এবং চায়ের কারখানা থেকে মানে চায়ের দোকানদার যারা জলপাইগুড়ির মান্যগণ্য দোকানদার তারাও এখানে উপস্থিত আছেন। আমি সকলের উপস্থিতিতে আজকে এই ইনঅগ্রেশনটা করলাম এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে চাকে ঐতিহ্যে রূপান্তরিত করা এবং তার সঙ্গে আমাদের এলাকার যুবক যুবতীদের স্বনির্ভরতার পথ দেখানো। আমাদের বিডিও অফিসেই হবে, আবার কখনো কখনো ফিল্ডে হবে, কারণ কি জানেন চা পাতা কিভাবে তুলতে হয় সেটাও শেখানো হবে, তার সঙ্গে সঙ্গে কিভাবে চা তৈরি হয় সেটাও শেখানো হবে। সুতরাং কখনো কখনো ফিল্ডে হবে, কখনো কখনো ঘরের ভিতরে হবে। চা পাতাটা পাবে কি করে যারা নাকি এই কাজটা করবে? হ্যাঁ, তারা কিভাবে কিনবে, কিভাবে ক্রয় করবে, কাদের কাছ থেকে? এটা যারা চা আমরা তাদেরকেই টার্গেট করেছি মূলত, যারা ছোট ক্ষুদ্র চাষি যাদের অলরেডি চা বাগান আছে তাদেরকে টার্গেট করেই কিন্তু এই অনুষ্ঠানটার আমরা করেছি আর কি, মানে তাদেরকে আমরা মূলত ট্রেনিংটা দিচ্ছি। এই যে উদ্যোগটা বিডিও সাহেবের, আমার মনে হয় যে চা অধিষ্ঠিত এলাকায় আজ অবধি কোনো রাজ্য সরকারের পক্ষ থেকে এরকম কোনো আধিকারিক এরকম নিয়েছে আমরা প্রথম দেখলাম এবং আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে সাম্প্রতিককালে ভারতবর্ষের সাথে ইউএর মানে ইউরোপিয়ান ইউনিয়নের একটা চুক্তি হচ্ছে, বাণিজ্য চুক্তি, এবং আমেরিকার সাথেও একটা ইউএস ইন্টারিম একটা এগ্রিমেন্ট হচ্ছে, এফটিএ, ফ্রি ট্রেড ট্রেডিং। সেখানে চাকে কিন্তু বিনা শুল্কে প্রবেশের কিন্তু যেমন ইউরোপিয়ান কান্ট্রিতে যাবে সেরকম আপনার আমেরিকাতেও যাবে এবং আমেরিকা এবং ইউরোপে কিন্তু এই ধরনের স্পেশালিটি হাই ভ্যালু এক্সোটিক ট্রি, হ্যান্ডক্রাফটেড টির কিন্তু একটা বিরাট মার্কেট আছে। তো আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে আমরা জলপাইগুড়ি জেলাতে এটা শুরু করেছিলাম, এখন 4 জন মোটামুটি প্রোডাকশন করছে এবং আমরা চাই ভবিষ্যতে গ্রামের যারা প্রান্তিক মানুষ আছেন তারা এগিয়ে আসুন এবং নিজেদের বাগানও থাকতে হবে, বা তারা যদি খুব ভালো কোয়ালিটির পাতা কিনে যদি এটা বানাতে পারেন তাদের একটা বিকল্প আয়ের শুধু হবে না, আমাদের একটা আর্থসামাজিক উন্নতির একটা নতুন পথ খুলে যাবে। এবং আরেকটা কথা যেটা যে আমরা এটাতে বেশি প্রাধান্য দিচ্ছি মহিলাদের, কারণ মহিলাদের কিন্তু একটা মিডাস টাচ আছে মনে রাখবেন চায়, যেইটার কিন্তু একটা ভ্যালু, ওম্যান এম্পাওয়ারমেন্টের ভ্যালু আজকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ওয়ান অফ দ্য পার্ট। সুতরাং এই যে উদ্যোগটা বিডিও সাহেবরা নিলেন বা আমাদের জেলা প্রশাসন নিল, এটা একটা দিনে যদি আমরা এবং ব্লক প্রশাসন যেটা নিল এটা যদি ঠিকমতো আমরা চালাতে পারি, এবং আমার দৃঢ় বিশ্বাস ভালো উদ্যোগ সফল হবে এবং এটা সফল হবেই। এবং আমরা জলপাইগুড়ির যে একটা তিস্তা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকে আমরা আমাদের নদীর সাথে, আমাদের গ্রামীণ মানুষের অর্থনীতির সাথে, আমাদের প্রান্তিক মানুষের অর্থনীতির সাথে আমরা একটা সুদৃঢ় পথে এবং সুউচ্চতায় নিয়ে যেতে পারবো বলে এটা আমি বিশ্বাস করি। ধূপগুড়িতে মহাকাশ পর্যবেক্ষণ শিবির, টেলিস্কোপে চোখ রেখে গ্রহ নক্ষত্র চিনল পড়ুয়ারা। বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বাড়াতে এবং মহাকাশের রহস্য উন্মোচনে এক অভিনব উদ্যোগ নিল ধূপগুড়ির বেসরকারি বাংলা মাধ্যম বিদ্যালয় শ্রী শ্রী নিত্য কমলানন্দ সারদা শিশু মন্দির। মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হলো একটি বিশেষ মহাকাশ পর্যবেক্ষণ শিবির। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রত্যক্ষভাবে মহাকাশ পর্যবেক্ষণের সুযোগ পায়। বিজ্ঞানের প্রতি উৎসাহ বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ, মূলত বইয়ের পাতার বাইরে বেরিয়ে মহাকাশ এবং মহাবিশ্বের বিশালতা সম্পর্কে পড়ুয়াদের সম্যক ধারণা দিতেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন শিবিরে 6ষ্ঠ, 7ম এবং 8ম শ্রেণীর প্রায় 70 জন ছাত্রছাত্রী অংশ নেয়। শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিজ্ঞানকে ভয় না পেয়ে তাকে জানার কৌতূহল জাগিয়ে তোলাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। শিবিরটি কেবল বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিষয়টিকে জীবন্ত করে তোলা হয়েছিল। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে ছাত্রছাত্রীদের রাতের আকাশ দেখানো হয়। তারা খালি চোখে দেখা না যাওয়া বিভিন্ন গ্রহ এবং নক্ষত্রমণ্ডলীর সাথে পরিচিত হয়। শুধু পর্যবেক্ষণ নয়, মহাকাশ বিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজভাবে বোঝাতে প্রজেক্টর ব্যবহার করা হয়। স্লাইড এবং ভিডিওর মাধ্যমে গ্রহদের অবস্থান, উপগ্রহ এবং মহাবিশ্বের বিবর্তন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথাগত শিক্ষার পাশাপাশি এই ধরনের ব্যবহারিক শিক্ষা পড়ুয়াদের যুক্তিবাদী হতে সাহায্য করবে।
উঠবে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মহাকাশ নিয়ে তাদের মনে জমে থাকা কৌতূহল নিরসন করেন। অভিভাবকদের একাংশ জানিয়েছেন, ধূপগুড়ির মতো জায়গায় এই ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। এর ফলে ছাত্রছাত্রীরা বিজ্ঞানের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠবে। মঙ্গলবার রাতের এই আকাশ দেখার আনন্দ নিয়ে হাসি মুখে বাড়ি ফেরে এক ঝাঁক খুদে বিজ্ঞানী। আজকের এই আয়োজন এবং কি মনে হচ্ছে এটা কতটা কার্যকরী হবে? দারুণ দারুণ। আমি ছোট থেকে বড় হলাম, আমরা কোনোদিনও এটা উপভোগ করতে পারিনি। তো এই মেয়ের দৌলতে পারলাম, এই সারদা সৃষ্টি নৃত্য কমলানন্দ সারদা শিশুতীর্থের দৌলতে আমরা দেখতে পেলাম। বেশ ভালো লাগলো। এটা যদি আরও কন্টিনিউ হয়, আগামী দিনে আরও বাচ্চারা যখন ছোট থেকে বড় হচ্ছে তারাও জানতে পারবে। ভালো লাগলো বেশ ব্যবস্থা। নাম এবং পরিচয়টা? আমার নাম মিঠু দে, গয়েরকাটা থেকে আসছি। আমার মেয়ের নাম অভিজিৎতা দে, ও 6ষ্ঠ শ্রেণীতে পড়ে ভরতকক্ষে। লিস রিভার চা বাগানে স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস, নির্বাচনের আগে ফের উন্নয়নের বার্তা। বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লিস রিভার চা বাগান এলাকায় 20 শয্যার একটি নতুন স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করা হলো। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক বরাদ্দে 1,13,00,000 টাকা ব্যয়ে গড়ে উঠবে এই স্বাস্থ্য পরিকাঠামো। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে এই প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে বলে প্রশাসন সূত্রের খবর। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইকের, কিন্তু জরুরি তলবে তাকে কলকাতায় রওনা দিতে হওয়ায় তিনি অনুষ্ঠানে যোগদান করতে পারেননি। তার অনুপস্থিতিতে স্থানীয় সমাজসেবী জিতনি মাহালির হাত দিয়ে শিলান্যাসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ স্টিফেন তির্কি, তৃণমূল কংগ্রেসের বাগড়াকোট অঞ্চল কমিটির সভাপতি সুশীল মাঝি, স্থানীয় নেতৃত্ব অনুপ শর্মা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা জানান, প্রত্যন্ত চা বাগান এলাকায় স্বাস্থ্য পরিষেবার ঘাটতি দীর্ঘদিন ধরেই ছিল। নতুন এই স্বাস্থ্য কেন্দ্র চালু হলে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী পরিবারগুলি উপকৃত হবেন। উল্লেখ্য, এর আগেই বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের সোনালী চা বাগান এবং বাগড়াকোট চা বাগানে 2টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চালু হয়েছে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত অ্যাম্বুলেন্স পরিষেবাও শুরু করা হয়েছে। প্রশাসনের দাবি, নতুন এই 20 শয্যার স্বাস্থ্যকেন্দ্র চালু হলে প্রাথমিক চিকিৎসার জন্য দূর দূরান্তে ছুটতে হবে না বাসিন্দাদের। স্থানীয়দের একাংশের বক্তব্য, নির্বাচনকে সামনে রেখে উন্নয়নমূলক কাজের গতি বেড়েছে। তবে তাদের আশা, ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ না থেকে দ্রুত নির্মাণ কাজ সম্পূর্ণ করে পরিষেবা চালু করা হবে। এখন দেখার কবে থেকে বাস্তবে পরিষেবা পেতে শুরু করেন লিস রিভার চা বাগান ও সংলগ্ন এলাকা। इसमें बोलना क्या है, सब दिखाइए जो मैंने गोटा बंगाल, खाली हम बागड़ाकोट का स्मॉल ब्लॉक का खाली बात नहीं करेंगे, गोटा बंगाल में हम देखना जाएंगे जो दीदी का उन्नयन, तो बोलते बोलते थक जाएंगे आदमी, इतना उन्नयन है। तब भी हम आज इस छोटा छोटा गांव में इतना बड़ा स्वास्थ्य केंद्र बन रहा है, इसलिए सब समुदाय का आदमी इतना हर्षा उल्लास का साथ में हम जितने भी हमारा इस मुख्यमंत्री को बहुत दिल से धन्यवाद देना चाहते हैं, क्योंकि इतना बड़ा सुविधा हम लोग को इस जगह में मिला। आपका नाम? मेरा नाम सुदर्शन थापा। सबसे पहले आपके जितने भी दर्शक उनको सबको नमस्कार। और आज हमारे बागड़ाकोट ग्राम पंचायत के अंतर्गत लिस रिवर टी गार्डन में बहुत दिन से हमारे यहाँ के लोग एक हेल्थ सेंटर को लेकर यहाँ पे अपेक्षित थे और ये मांग था। और आज यहाँ पे हेल्थ सेंटर हमारे माननीय मुख्यमंत्री ममता दीदी के ओर से, उनकी सरकार की ओर से आज यहाँ पे ये हेल्थ सेंटर शुरुआत होने जा रही है। उसका शिलान्यास आज किया गया है और हमारे ग्रामवासी की तरफ से ममता दीदी को और हमारे सरकार को हम बहुत बहुत धन्यवाद देना चाहते हैं। कौन सा दफ्तर से बन रहा है? ये NBDD की ओर से, लेबर डिपार्टमेंट। अमाउंट कितना है इसका? 1,13,00,000। कितना बेड होगा इसमें? यहाँ पे 10 बेड होगी। तो प्राथमिक चिकित्सा यहाँ से होगा? हाँ, ये प्राथमिक चिकित्सा यहाँ पे होगी और यहाँ पे डॉक्टर रहेंगे, नर्सेस वगैरह रहेंगी। तो यहाँ का आदमी लोग की खुश है इसमें? बहुत खुश हैं यहाँ पे और हम लोग सभी खुश हैं। और इस जगह पे जो हेल्थ सेंटर यहाँ पे बहुत दिनों से ये मांग था और आज ये पूरी हो रही, इसके लिए हम बहुत बहुत धन्यवाद देते हैं हमारे बागड़ाकोट ग्राम पंचायत के अंतर्गत लिस रिवर टी गार्डन की ओर से। हम लोग का जो ये मांग था हॉस्पिटल, ये सेंटर, हेल्थ सेंटर का बहुत दिन से, लेकिन आज पूरा हो रहा है।
तो ममता दीदी को बहुत बहुत धन्यवाद। हम लोग का यहाँ पे सुविधा है, अभी सुविधा हुआ। जो गांव का भी बड़ा दुख था, बगन का हॉस्पिटल का भी अभी नाम खाली है, लेकिन ये सेंटर बनने से तो हम लोग का एकदम सबसे बड़ा खुशी हम लोग का गांव का है। इसीलिए हम लोग दीदी को बहुत एकदम तहे दिल से धन्यवाद देना चाहते हैं। ভালো খবর যে বাগরাকোটে ইতিপূর্বেই আমরা সোনালীতে দেখেছি এবং বাগরাকোট বাগানে আমরা দেখেছি যে ইয়েতে আমাদের স্বাস্থ্যকেন্দ্র ওপেনিং হয়ে গেছে, আর সেখানে অ্যাম্বুলেন্সও যথাসম্ভব ওখানে পৌঁছে গেছে। আমরা ওপেনিং করতে গেছিলাম, দিদি ডাইরেক্টলি সেখানে ওপেনিং করেছিলেন। আজকে লিস্ট লিভারবাসীদের জন্য খুব ভালো খবর যে আজকে এত এলাকার জন্য এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে। তো এই স্বাস্থ্যকেন্দ্রে এই এলাকার মানুষরা অনেক উপকৃত হবেন, কারণ প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো রয়েছে এই ট্রিটমেন্টগুলো এইখানে হবে। এখানে একজন ডাক্তারবাবু থাকবেন, দুটো নার্স থাকবেন, একটা গার্ড থাকবেন, আর 10টা করে বেড থাকবে, মানে পুরুষদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। আর এখানে মোটামুটি যেমন জ্বর যেমন হয়, আন্তরিক, এই যে ছোটো ছোটো উপসর্গগুলো, প্রাথমিক চিকিৎসা যেগুলো, এগুলো এখানেই হবে। মূলত অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এখান থেকে এই ওদলাবাড়িতে যেতে হবে, যদি সেরকম গুরুতর কোনো কিছু হলো তাহলে তো মার্স স্পেশালিটি হসপিটালে যেতে হবে। তো এই এলাকার মানুষের জন্য ছোট, আর এখানে মেডিসিনও পর্যাপ্ত পরিমাণে থাকবে, ছোট বড় সব কিছু এরকম ট্রিটমেন্ট থাকবে। আর যদি সেরকম বড় কিছু থাকে তাহলে তো রেফার হবেই, ওনারা বলেই দেবেন যে কোথায় গেলে ভালো হবে। এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডক্টর রোদেশির ডেন্টাল কেয়ার। বেগুনটারি এলাকায় অবস্থিত ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানটি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র ব্যবসায়িক সাফল্যই নয়, সাধারণ মানুষের যন্ত্রণা লাঘব করাই তার মূল লক্ষ্য, জানালেন ক্লিনিকটির পরিচালনার দায়িত্বে থাকা ডক্টর রোদেশি। অত্যাধুনিক যন্ত্রপাতি, উন্নত পরিকাঠামো ও মানবিক পরিষেবার সমন্বয়ে এই ডেন্টাল ক্লিনিক ইতিমধ্যেই শহরবাসীর আস্থা অর্জন করেছে। স্বাস্থ্য সচেতন নাগরিকদের মতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও স্বল্প মূল্যের এই পরিষেবা জলপাইগুড়ি শহরের সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি। জলপাইগুড়িতে একই ছাদের তলায় ক্লাসিক্যাল বলিউডের বিভিন্ন ডান্স ফর্ম শেখাতে খুলে গিয়েছে মাই ডান্স একাডেমি। এখানে ভারতনাট্যম, ওডিসি, কত্থক, হিপ হপ, পপিং এর মতো ডান্স শেখানোর পাশাপাশি থাকছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং জুম্বা শেখার সুবিধাও রয়েছে। ক্লাসিক্যাল ডান্সের পরীক্ষার সুবন্দোবস্ত থাকছে, অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থাও। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মাই ডান্স একাডেমি, নীলু ভবন, 4 নম্বর গুমটি, জলপাইগুড়ি। ফোন নম্বর 6294253874। জলপাইগুড়িতে যখন রোদের ঝলমলে পরিবেশ, আর তখনই বৃষ্টিতে ভিজল দার্জিলিং। মরশুমের শেষে তুষারে সাদা সান্দাকফু, স্বস্তির বৃষ্টিতে ভিজল দার্জিলিং। সমতলে শীত প্রায় বিদায় নিলেও পাহাড়ে এখনো জাঁকিয়ে রয়েছে ঠান্ডা। সেই আবহেই মরশুমের একেবারে শেষ লগ্নে আচমকা তুষারপাতে সাদা চাদরে ঢেকে গেল সান্দাকফু। এই অকাল তুষারপাত ঘিরে উচ্ছ্বাসে মাতলেন উপস্থিত পর্যটকেরা। স্থানীয় সূত্রে খবর, সান্দাকফুর আকাশ মেঘলা হয়ে ওঠে। বিকেলের দিকে শুরু হয় গুড়ি গুড়ি তুষারপাত, যা ক্রমে ঘন হয়ে বিস্তীর্ণ এলাকাকে বরফে ঢেকে দেয়। মরশুমের এই সময়ে তুষারপাতের জন্য প্রস্তুত ছিলেন না অনেকেই। ফলে হোটেলের ঘর ছেড়ে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই বরফে মোড়া প্রকৃতির রূপ উপভোগ করেন তারা। শুধু সান্দাকফুই নয়, এদিন ব্যাপক তুষারপাত হয়েছে সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র নাথুলাতেও। বরফে ঢাকা পাহাড়ি রাস্তা এবং প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের আনন্দ আরও বাড়িয়ে দেয়। অন্যদিকে পাহাড়ের রানী দার্জিলিং শহরেও দীর্ঘ প্রতীক্ষার পর স্বস্তির বৃষ্টি নেমেছে। বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা নেমে গিয়েছে এবং শীতের আমেজ আরও খানিকটা জোরদার হয়েছে। সিকিম আবহাওয়া দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আগামী কয়েকদিন দার্জিলিং এবং সিকিমের বিস্তীর্ণ এলাকায় এমনই খামখেয়ালি আবহাওয়া বজায় থাকতে পারে। বিশেষত হিমালয়ের উঁচু এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যখন সমতলে গরমের দাপট ধীরে ধীরে বাড়ছে, তখন পাহাড়ে এই বৃষ্টি এবং তুষারপাত পর্যটকদের কাছে বাড়তি প্রাপ্তি হয়ে উঠেছে।
উইকেন্ডে বেড়াতে আসা বহু মানুষের কাছে এই অকাল তুষারপাত স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকলো। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। হ্যান্ডমেড চা তৈরিতে যুব সমাজকে স্বনির্ভর করে তুলতে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন। ব্লক প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চায়ের কারিগর। বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লিস রিভার চা বাগানে স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস, নির্বাচনের প্রাক্কালে ফের উন্নয়নের বার্তা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।